করোনার কারণে এবছর পিইসি পরীক্ষা হবে না, নিজ নিজ স্কুলে মূল্যায়নের নির্দেশ মন্ত্রণালয়ের। সিনহা হত্যা মামলায় প্রদীপ সহ ৩ জনের আবার রিমান্ড শুরু, পুলিশের ৩ সাক্ষীর ৪ দিনের রিমান্ড। করোনা পরীক্ষার ফি কমলেও বাড়েনি আগ্রহ, পুরো মওকুফে বাড়বে পরীক্ষা বলছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরে গণপরিবহনে আগের ভাড়া কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ, মুস্তাফিজুরকে সাংসদ পদ থেকে অব্যাহতির দাবি। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। করোনা পরিস্থিতির কারণে এবছর পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দুপুরে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, স্কুলের মূল্যায়নের ভিত্তিতে এবার ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা। এজন্য কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হলেও অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা। এছাড়া এবছর বৃত্তির ব্যবস্থা থাকছে না, তবে চালু থাকবে উপবৃত্তি। আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামি টেকনাফের সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও উপপরিদর্শক নন্দ দুলালের আজ থেকে দ্বিতীয় দফায় রিমান্ড শুরু হয়েছে। এছাড়া পুলিশের করা মামলার ৩ সাক্ষীকেও আজ আরও ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। র্যাব তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৪ দিন মঞ্জুর করেন আদালত। র্যাব জানায়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সব আসামিকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। প্রধান ৩ আসামি ছাড়া অন্য ৪ পুলিশ সদস্য এবং স্থানীয় ৩ আসামিকে সুবিধাজনক সময়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হবে। তারা এখন কক্সবাজার কারাগারে আছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিরও বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। র্যাবের রিমান্ড শেষ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যান্য আসামি যারা আছে তাদের দেওয়া তথ্যপত্রের সাথে আমরা মিলাচ্ছি, চেষ্টা করতেছি। এই জন্য আরও আমরা কনফার্ম হওয়ার জন্য, দুই পক্ষের যে তথ্যপত্রগুলো কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে রিমান্ড চেয়েছি, যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, নিরাপদ লোক যাতে সাজা না পায়। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাক্ষীদের বিষয়ে কি বলেছেন তদন্ত কর্মকর্তা, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটির তদন্তের অগ্রগতির বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আজকে যখন এই আসলে ৩ জনের যে রিমান্ড আবেদনের শুনানি হচ্ছিল এবং সেই শুনানি শেষে তদন্ত কর্মকর্তা গণমাধ্যমের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন মূলত মামলার তদন্ত কাজ যথানিয়মেই এগুচ্ছে এবং এরই মধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন এবং যে আসামি যারা গ্রেপ্তার হয়েছেন তাদের যে প্রথম দফা রিমান্ড শেষ করেছেন অনেকটাই, এবং দ্বিতীয় দফায় এরই মধ্যে গতকাল যে 7 পুলিশ সদস্যকে রিমান্ডের আবেদন করা হয়েছিল এবং সেটিও মঞ্জুর হয়েছে। এবং আজকে মূলত যেই 3 জন যাদেরকে সিনহার মৃত্যুর ঘটনার পরে যেই পুলিশ বাদী হয়ে যে মামলাটি করেছিল সেই মামলার সাক্ষী হিসেবে তাদের নাম মামলার এজাহারে রয়েছে, তাদেরকে মূলত আটকের পরে গ্রেফতারের পরে প্রথম দফা জিজ্ঞাসাবাদ এর আগে করা হয়েছে। আজকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তাদের অনুমতি প্রার্থনা করা হয় এবং এর কারণ হিসেবে তিনি বলছেন যে এরই মধ্যে যে তথ্যপাত্রগুলো পেয়েছেন সেই তথ্যপাত্রগুলো বিচ্ছিন্নভাবে প্রত্যেক ব্যক্তি থেকে পাওয়া এবং এই বিষয়গুলো সামগ্রিকভাবে যে পুনরায় যাচাই করা এবং তথ্যগুলো নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধানের জন্যই মূলত এই মামলার সাক্ষীসহ যেসব পুলিশ সদস্য রয়েছেন তাদের পর্যায়ক্রমে তাদের আরও রিমান্ডের আরও সময়ের প্রয়োজন, এই জন্যই তারা জিজ্ঞাসাবাদ করতে আরেকটু সময় নিতে চান। এই কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালত তাদের সেই আবেদন মঞ্জুর করেছেন। এবং তিনি বলছেন যে আজকে সোমবার মূলত গতকাল যেই 7 পুলিশ সদস্যের মধ্যে 3 জনের রিমান্ড আজকে থেকে শুরু
শুরু হয়েছে। বাকি যেই 4 জন পুলিশ সদস্য যারা কারাগারে রয়েছেন তাদেরকেও এরপরে সুযোগ সুবিধা মতো সময় তারা বের করে সেখান থেকে তাদের হেফাজতে নিয়ে আসবেন এবং তাদেরকে তারা বলছেন যে এরপরে জিজ্ঞাসাবাদ করা হবে। এখনো পর্যন্ত এই মামলায় 13 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং এই আসামির মধ্যে আমরা দেখেছি 3 জন ছাড়া বাকি সকলকেই দ্বিতীয় দফা রিমান্ডের আওতায় আনা হয়েছে। এপিবিএনের যে 3 জন সদস্যকে এখনো পর্যন্ত দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন করা হয়নি, হয়তো আমরা ধারণা করছি তাদেরকেও দ্বিতীয় দফা রিমান্ডের জন্য আবেদন চাওয়া হতে পারে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিটিটি করেছে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন তাদের যে তদন্তের সামগ্রিক কার্যক্রম সেটি তারা একেবারেই শেষ করেছেন। এখন কেবল তাদের একটি কাজই বাকি, সেটি হচ্ছে যেহেতু এই ঘটনার জন্য কয়েকজন উপযুক্ত ব্যক্তির মধ্যে যে বিশেষ করে বরখাস্ত হওয়া যে ওসি প্রদীপ সহ মামলার সেই পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ ছিলেন তাদের সঙ্গে তাদের কথা বলা প্রয়োজন এবং এই কথা বলার প্রয়োজনীয়তার কারণেই তারা অপেক্ষা করছেন। এখন যেহেতু র্যাবের রিমান্ডে তারা রয়েছেন সেজন্য তারা তাদের সঙ্গে কথা বলতে পারছেন না। সেই রিমান্ড শেষে যখন তাদেরকে জেলে হস্তান্তর করা হবে তখনই মূলত তারা জেল কোড অনুসরণ করে সেখানে তাদের সঙ্গে কথা বলবেন। কথা বলার পরেই মূলত তারা বলছেন যে তদন্তের যে প্রতিবেদন সেটি প্রতিবেদন দিতে খুব বেশি আর দেরি হবে না। তো এখনো পর্যন্ত এই ছিল মোটামুটি যে অবসরপ্রাপ্ত মেজর সিনহার যে মৃত্যুর ঘটনায় সর্বশেষ খবর। সহকর্মী ইফতেখার ফয়সাল জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। সব হাসপাতালে অভিযান থেকে বিরত থাকা সংক্রান্ত চিঠি কেন বেআইনি নয় জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। পাশাপাশি স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আইন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 4 আগস্ট মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দেশের কোনো সরকারি বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারবে না বলে নির্দেশনা জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, মহামারী করোনার মধ্যে দেশের হাসপাতালগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান চালাচ্ছে। এতে হাসপাতালগুলোয় স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া হাসপাতাল সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চাপা অসন্তোষ বিরাজ করছে বলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়। করোনা টেস্টের নতুন ফি নির্ধারণ করা হলেও আগ্রহ ফেরেনি মানুষের। নমুনা নষ্ট হয়ে যাওয়া, রিপোর্ট পেতে দেরি সহ নানা ভোগান্তি পোহাতে পরীক্ষা করাতে আসা রোগীরা। তবে করোনার নমুনা পরীক্ষার ফি পুরোপুরি মওকুফ করে দেয়া হলে টেস্টের প্রতি মানুষের আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 8 মার্চ সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই করোনা পরীক্ষা হচ্ছিল বিনামূল্যে, কিন্তু গত 29 জুন থেকে করোনার পরীক্ষা করানোর জন্য ফি নির্ধারণ করে দেয় সরকার। তাতে হাসপাতালে গিয়ে নমুনা জমা দিলে 200 আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে 500 টাকা নির্ধারণ করা হয়। এরপর থেকে ক্রমাগত টেস্টের প্রতি আগ্রহ কমতে থাকে মানুষের। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে গেল 20 আগস্ট ফি কমিয়ে দেয় স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে পরীক্ষা করানোর জন্য 100 টাকা এবং বাসা থেকে সংগ্রহ করা নমুনার জন্য নির্ধারণ করা হয় 300 টাকা। তবে এরপরও ফি নিয়ে অসন্তোষের পাশাপাশি পরীক্ষার রিপোর্ট পেতেও নানা ভোগান্তি পোহাচ্ছে মানুষ। এখান থেকে ওই বিল্ডিং আসেন, ওখান থেকে এই বিল্ডিং আসেন, মানে এক হজবর্ণ অবস্থা আর কি সরকারি মেডিকেলে এখানে দেখতে পাচ্ছি। আর বাকি সবকিছু ঠিকঠাক আছে, একটা শুধু বিষয় হয়রানি হচ্ছে সবাই। করোনার পরীক্ষা টাকা নেয় বিদায় তারা অন্য চিকিৎসাগুলো করতে পারতেছে না করোনা পরীক্ষার জন্য। সবাই তো টাকা দিয়ে করতে পারে না, ফ্রি হলে একটু ভালোই হয়। করোনা পরীক্ষা করাতে ফি নির্ধারণের কারণে টেস্ট কমে গিয়েছিল মন্তব্য করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টেস্টে মানুষের আগ্রহ ফেরাতে ফি মওকুফের কোনো বিকল্প নেই। টেস্ট না করেও তো দিছে পজিটিভ বা নেগেটিভ, তো জনগণ তো মনে করে যেটা ঠিক কিনা, আমরা করেই বা লাভ কি, এত কষ্ট করে লাভ কি, সেটাও কিন্তু একটা কারণ। সেই জন্য আমি মনে করি যে টাকাটা নেওয়া হচ্ছে এটাও না হয় গভর্নমেন্ট ইচ্ছা করলে মওকুফ করে দিতে পারে, বিনা পয়সায় টেস্টটা করা উচিত। আর মানুষের আস্থা কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। যে প্রেক্ষাপটে এই ফিসটা আরোপ করা হয়েছিল সেই প্রেক্ষাপটে আমার মতে এখন আর নেই। সরকার এই মুহূর্তে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্টের কথাও চিন্তা করছে। সেই দিক বিবেচনা করলে আমার মনে হয় এই মুহূর্তে এই ফিস আরোপটা আবারও যদি সরকার বিবেচনা করে বন্ধ করে দেয় তাহলে সাধারণের জন্য আরো ভালো হবে। প্রতিষেধক টিকা আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। বড় লোকের রোগ, এটা গরিব মানুষের হবে না, এই ধরনের ফিলিং কিন্তু রয়ে গেছে। সেটাও তো ভুল বার্তা, কথা তো সত্য না। কারণ করোনা ধনী গরিব ছোট বড় রাজা প্রজা কাউকে তো চিনে না, সে যাকেই সুযোগ পায় তাকেই তো আক্রান্ত করবে, এটা তো সত্য। আপনি অন্তত মাস্ক তো পরতে পারেন। মাস্ক যদি শুধু পরেন,
60 থেকে 80% সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে আগের মতো 3,500 টাকাই লাগছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে দিতে হবে 4,500 টাকা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বিআরটিএ ও বিআরটিসির কুমিল্লা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শর্ত সাপেক্ষে গণপরিবহনে পুরানো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়ে ভাবছে সরকার। তবে গণপরিবহনে চলাচলের সময় মাস্ক পরা শতভাগ বাধ্যতামূলক করা হবে। এছাড়া দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না। শিগগিরই এ বিষয়ে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট সচিবের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। সভায় রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, সমস্যা সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখারও আহ্বান জানান ওবায়দুল কাদের। জনস্বার্থ এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরানো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক সহ দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। রোহিঙ্গা অনুপ্রবেশের 3 বছর, আজও ফেরা হয়নি নিজ জন্মভূমিতে। বাংলাদেশের অভিযোগ, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তরিক নয় মিয়ানমার। করোনা পরিস্থিতি তাদের জাতীয় নির্বাচনের অজুহাতে ঝুলিয়ে রেখেছে প্রত্যাবাসন প্রক্রিয়া। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, নতুন করে আরও 6 লাখের তালিকা পাঠানো হলেও যাচাই বাছাই করা হয়েছে মাত্র 30,000 রোহিঙ্গার। কূটনীতিকদের মতে, মিয়ানমারের ওপর চীন ভারতের চাপ আরও বাড়ালে সমস্যা দ্রুত সমাধান হতে পারে। আশ্বাস আর প্রক্রিয়া শুরুর বেড়াজালে থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আশ্রয় নেয়ার পরের বছর অগ্রগতি ছিল ঢাকা নেপিত চুক্তি। দ্বিতীয় বছরে এসে দ্বিপাক্ষিক প্রচেষ্টা শেষে বেইজিংয়ের উদ্যোগে ত্রিদেশীয় চেষ্টা শুরু হয়। বাংলাদেশ মিয়ানমার কয়েক দফা বৈঠকেও বসে। তারপর শুরু হয় রোহিঙ্গাদের তালিকা আদান প্রদান। ঘোষণা দিয়ে প্রত্যাবাসনের জন্য কয়েকবার তারিখ নির্ধারণ হলেও নিরাপত্তার ঝুঁকিতে খোদ রোহিঙ্গারাই নিজ দেশে ফিরতে রাজি হননি। আর এদিকে রোহিঙ্গাদের নিরুৎসাহিত করতে রাখাইন রাজ্যে প্রায় অস্থিরতা তৈরি করে রাখছে খোদ মিয়ানমারই। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের আন্তরিকতার ঘাটতির অভিযোগ বারবার বিশ্ব দরবারে জানিয়ে আসছে বাংলাদেশ। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি তাদের সাথে আমাদের কমিউনিকেশন চলছে। আমরা ইতিমধ্যে আমরা 6 লক্ষ লিস্ট দিয়েছি, তারা এগুলো ভেরিফাই করে আমাদের পাঠিয়েছে, কিছু আরও পাঠাচ্ছে। আমাদের এই প্রসেসটা চলছে। এদিকে নতুন পুরনো 11 লাখ রোহিঙ্গার জনগোষ্ঠীতে প্রতিদিনই কলে বরে বাড়ছে নতুন সদস্য সংখ্যা। আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে, কক্সবাজারের আশ্রয় শিবিরে প্রতিদিনই গড়ে জন্ম নিচ্ছে 60 থেকে 70 নবজাতক। অন্যদিকে নির্যাতনের মুখে এখনও মিয়ানমারের বিভিন্ন রাজ্য থেকে পালিয়ে আসছে রোহিঙ্গারা। নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, এই সমস্যা যত দীর্ঘায়িত হবে ততই আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে। মিয়ানমারের দিক থেকে মিয়ানমার এই প্রত্যাবাসী যারা, তারা যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশটা তৈরি করতে পারেনি, সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্য কোনো কারণেই হোক। কিন্তু আমাদের ধারণা ইচ্ছাকৃতভাবেই তারা হয়তো সেটা করছে না বা করতে পারছে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে তাদের উপর আমাদের আঞ্চলিক যে যারা প্রভাবশালী দেশ আছে তাদের যে পরিমাণ চাপ প্রয়োগ করা দরকার ছিল, সেই জায়গাটা আমরা বোধহয় পারছি না। 2017 সালে 25 আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা ও নিপীড়নের মুখে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বছরেও অন্ধকারে রয়ে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে প্রক্রিয়া চলমান থাকার কথা বলা হলেও তা মানতে নারাজ বিশ্লেষকরা। বরং করোনা মহামারীর কারণে রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্ব নেতাদের মনোযোগ সরে যাচ্ছে বলে মত তাদের। রোহিঙ্গা সংকট দীর্ঘমেয়াদী হলে তা বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা হয়ে দেখা দেবে বলে মনে করছেন তারা।
রাষ্ট্রীয় অত্যাচার নির্যাতন থেকে প্রাণে বাঁচতে 2017 সালের 25 আগস্ট মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার পর পেরিয়েছে লম্বা সময়। কক্সবাজারের 2 উপজেলা টেকনাফ উখিয়াতেই মূলত রোহিঙ্গাদের অবস্থান। এই সংকটের জন্য মিয়ানমার সরকারকে দায়ী করে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে শুরু থেকেই দাবি জানাচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের নেওয়া পদক্ষেপ একেবারেই লোক দেখানো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গারা বলছে, পূর্ণ নাগরিকত্বের অধিকার ফিরে পেলেই শুধু কেবল স্বদেশে ফিরবে তারা। নাগরিকত্ব পেলেই আমরা চলে যাব, তবে দেশে ফিরলে আমাদের হত্যাও করতে পারে, তাই নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। আমরা ওখানে যেতে চাই, তবে ওখানে অন্য ধর্মাবলম্বীরা যেভাবে চলে আমরাও তেমন সুযোগ চাই। আমরা পড়াশোনা, অবাধ চলাচল, ব্যবসা বাণিজ্যের সুযোগ চাই। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাকে ফলপ্রসূ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ করোনা মহামারীর দিকে বেশি থাকায় রোহিঙ্গা সংকটের সমাধানে অনেক সময় লাগার শঙ্কা তাদের। তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ দিয়েছেন তারা। নীরব কূটনীতি চলছে, কিন্তু সরব কূটনীতি আমরা দেখছি না। বিশ্ব সমাজ এই করোনা মহামারীর আড়ালে রোহিঙ্গা সমস্যাকেও আড়ালে ফেলে দিয়েছে। বিশ্বব্যাপী শরণার্থী সমস্যা সমাধানের জন্য যে বার্ডেন শেয়ারিং বলে একটা ধারণা আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে কিন্তু বাংলাদেশের পাশে থাকার কথা। তবে নীরব কূটনৈতিক তৎপরতাকেও কার্যকর উদ্যোগ বলেই মনে করছে সরকার। শিগগিরই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আশা কর্মকর্তাদের। এই প্রত্যাবাসনটা যেন অতি শীঘ্রই শুরু করা যায় এবং এই মিয়ানমার, এই রাখাইন, এই রোহিঙ্গা রিফিউজিদেরকে যেন তাদের স্বদেশে আমরা পাঠিয়ে সসম্মানে পাঠাতে পারি, এই ব্যাপারে সরকার সদা সচেষ্ট। 2017 সালে বাংলাদেশে আসে প্রায় 11 লাখ রোহিঙ্গা। তাদেরকে দেশে ফেরাতে 2018 সালের জানুয়ারিতে গঠন হয় বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ। এরপর কয়েক দফা বৈঠক হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর কোনো অগ্রগতি নেই। মানবিকতার কারণে এখন প্রায় 13 লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। চট্টগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বাঁশখালীর সাংসদ মুস্তাফিজুর রহমানকে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধারা এ দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, মুস্তাফিজুর রহমান আওয়ামী লীগের সাংসদ হয়েও বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করেছেন। সম্প্রতি তিনি বাঁশখালীতে কোনো মুক্তিযুদ্ধ হয়নি বলে বক্তব্য দেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি আওয়ামী লীগ সরকার ও মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছেন বলেও অভিযোগ করেন তারা। মুস্তাফিজুর রহমানের নির্দেশেই সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন মুক্তিযোদ্ধারা। এমপির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেয়া হয়। সোমবার সকালে বাঁশখালীর এমপির এপিএস এর নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় 26 জনের বিরুদ্ধে মামলা হলে 4 জনকে আটক করে পুলিশ। জনাব মুস্তাফিজুর রহমানের অবিলম্বে সরকারি নিয়ম মোতাবেক সংসদ সদস্য পদ বাতিল করা হোক এবং আওয়ামী লীগের সকল পদ পদবি থেকে তাকে বহিষ্কার করা হোক। দেশে করোনায় প্রাণহানি 4000 ছাড়ালো। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন আরও 45 জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 4028 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 14150 নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2545 জনের। শনাক্তের হার 17.98%। এ নিয়ে দেশে 2,99,628 জনের করোনা শনাক্ত হলো। আজ শনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি। নতুন করে সুস্থ হয়েছেন 3,881 জন। এ পর্যন্ত মোট 1,86,755 জন সুস্থ হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 45 জনের মধ্যে 32 জন পুরুষ এবং 13 জন নারী। মৃত্যুর হার 1.34। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে নদী ভাঙন। তবে দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।
গেল অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি ও শ্যামনগর উপজেলার ৩ ইউনিয়নের ৫০ গ্রাম। ঘরবাড়ি ডুবে চরম দুর্ভোগে স্থানীয়রা। বরিশালে ক্ষতিগ্রস্ত হয়েছে নগরীর বেলতলা, আমানগঞ্জ, কাউনিয়া, নবগ্রামের প্রায় ৪৮৫ কিলোমিটার সড়ক। এতে ভাঙাচোরা সড়কে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে বরাদ্দের অপেক্ষায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। অসুস্থ মানুষ তো চলাফেরা করতে পারে না এরকম গাড়িতে, হাঁটা চলা সব দিকেই সমস্যা। দিনের বেলায় মোটামুটি ভাবে চলতে পারি, কিন্তু রাতের বেলা অটো উল্টি দেয় ম্যাক্সিমাম প্রতিদিনই। প্রকল্প সাবমিট করা আছে, অনুমোদন হলে আমরা কাজ করতে পারবো। প্রকল্প অনুমোদন দরকার অথবা বিশেষ থোক দরকার, যাতে আমরা এই বন্যার পানিটা নেমে যাওয়ার পরপরই আমরা কাজ করতে পারি। নতুন করে প্লাবিত হয়েছে মুন্সিগঞ্জের পদ্মা তীরবর্তী কয়েকটি গ্রাম। জেলার টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর এবং সিরাজদি খান সহ উপজেলায় পানিবন্দী কয়েক হাজার পরিবার। টাঙ্গাইলে নদ নদীর পানি কমলেও বাসাইল, মির্জাপুর ও কালীহাতির বেশ কিছু নিম্নাঞ্চল এখনো জলাবদ্ধ। অনেকের গা হইয়ে একবারে চামড়া খুঁয়া খেয়ে গেছে গা। ১.৫ মাস পানি বন্দি মানুষ আমরা। পানিতে মানুষের এই যে পাটা ঘাও হয়ে যাচ্ছে, সমস্যার মধ্যে আছি, অনেক দুর্ভোগের মধ্যে আছি আমরা। জামালপুরের ইসলামপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধের ৬০ মিটার অংশ ধসে গেছে। হুমকির মুখে এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। বাঁধ রক্ষায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গতকালকে থেকে আমরা আমাদের স্টকপাইল থেকে মেরামত কার্যক্রম শুরু করেছি। আশা করি আগামী ৩ দিনের ভিতরে সেটা আমরা মেরামত করে ফেলতে পারব। নোয়াখালীর উপকূলীয় হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জে পানি নামতে শুরু করলেও তীব্র হয়েছে ভাঙন। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও পানির চাপে প্রায় ১ মাস ধরে ভাঙছে নওগাঁ সদরের হাঁসাইগাড়ি দুবলহাটি ইউনিয়নের সংযোগ সড়ক। এরই মধ্যে সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ ভেঙে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রশাসনের নির্দেশে ৭ আগস্ট থেকে যান চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ সদর উপজেলার প্রত্যন্ত এলাকা হাঁসাইগাড়ি বিল। বছরের অধিকাংশ সময় পানি থাকলেও বর্ষা মৌসুমে এই বিলকে ঘিরে সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ। বিলের মাছ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে ১৭ কিলোমিটার পাকা সড়ক। টানা বৃষ্টি ও পানির প্রবল চাপে এরই মধ্যে ভেঙে গেছে সড়কটির প্রায় ৩ কিলোমিটার অংশ। এতে কোথাও কোথাও সড়কটি সরু হয়ে প্রায় বিচ্ছিন্ন হওয়ার অবস্থা। সড়কটি রক্ষায় বাঁশ, গাছের ডাল ও কচুরি পানা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করছে স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ এই সড়কে সাময়িকভাবে বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল। ফলে বিলের প্রাকৃতিক পরিবেশ দেখতে এসে বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন আগ্রহী অনেক দর্শনার্থী। স্থানীয়দের অভিযোগ, সড়কটি বন্ধ থাকায় ১০ থেকে ১৫ কিলোমিটার পথ ঘুরে নওগাঁ শহরে যাতায়াত করতে হচ্ছে প্রায় ৬ ইউনিয়নের মানুষকে। সড়কটি দ্রুত সংস্কার করে হাঁসাইগাড়ি বিলকে পর্যটন স্থান হিসেবে গড়ে তোলার দাবি তাদের। রাস্তার দুই পাশে অনেক নারু এবং পানি উপাসনের রাস্তা অনেক ভেঙে গিয়েছে, যেটা মেনলি পর্যটন বান্ধব। সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্টের দিকে দৃষ্টি দেন, এই জায়গাটা পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। হাঁসাইগাড়ি ইউনিয়ন সহ আরও ৫-৬টি ইউনিয়নের নওগাঁ সদরের সাথে যে সংযোগ সড়ক, সেটা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার এমপি মহোদয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে সড়কটি সংস্কারে একটি প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু হবে। এখানে চলন বিল একটা প্রকল্প প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে আমরা এটা যাতে পর্যটন স্পট হিসেবে করা যায় এই জন্য সেখানে এটা প্রস্তাব করছি। তো যদি দেখা যাক প্রকল্পটা পাশ হলে এলাকার বিনোদনের একটা জায়গা হবে। ২০১৬ সালে নির্মিত হয় হাঁসাইগাড়ি দুবলহাটি ইউনিয়নের এই সংযোগ সড়ক। এরপর থেকে বিলকে ঘিরে দর্শনার্থীদের ভিড় বাড়ায় স্থানীয়দের কাছে হাঁসাইগাড়ি মিনি কক্সবাজার হিসেবেই পরিচিত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানব পাচারকারী একটি চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রামে অভিযান চালিয়ে চক্রটির সদস্য প্রতীক খন্দকার ও বাবুকে গ্রেপ্তার করা হয়।
সকালে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। তিনি জানান, গত জুনে মানব পাচারের একটি মামলার তদন্তভার পায় গোয়েন্দা বিভাগ। তদন্তে একটি সক্রিয় চক্রের সন্ধান পাওয়া যায়। গত বছর নভেম্বরে চক্রটি চাকরির প্রলোভন দেখিয়ে রাজধানীর মাদারটেক থেকে এক নারীকে ঢাকা থেকে যশোর নিয়ে যায়। পরে একটি বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে ভারতে পাচারকালে ওই নারীকে উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় করা মামলায় আগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। এটা মানব পাচারের অংশ হিসেবে বলা যাবে না, হয়তো যখন একাধিক মেয়েকে নিয়ে তারা এক জায়গায় জমা করে সেই ক্ষেত্রে এটা একটা অ্যাডিশনাল ক্রাইম, বাট মূল উদ্দেশ্য ছিল দেশ থেকে তাকে বাইরে নিয়ে যাওয়া। তো সোর্সের তথ্য ভিত্তিতে আমরা যখন কাজ করতে করতে দেখলাম যে এইটার পিছনে আসলে একজন না একাধিক ব্যক্তি জড়িত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষার্থী দুই ভাই বোনকে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এদিকে সন্দেহভাজন হিসাবে মামা বাদল মিয়াকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সকালে জেলা পুলিশ, পিবিআই সহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যার আগে স্কুল ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা সলিমা গ্রামে বাসার খাটের নিচ থেকে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক দৃষ্টিতে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে অন্যান্য কোনো বিষয় রয়েছে কিনা, প্রত্যেকটি বিষয়ে কোনো লেনদেন, কোনো সম্পত্তি বিরোধ বা অন্য কোনো বিষয় রয়েছে কিনা প্রত্যেকটি মাথায় রেখেই আমরা তদন্ত শুরু করছি। চট্টগ্রামের চান্দগাঁওয়ে মা ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুপুরে চান্দগাঁও থানার একজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহত গুলনাহারের মেয়ে ময়ূরী। পুলিশ বলছে, আসামি ফারুককে খোঁজা হচ্ছে। এর আগে সোমবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও এলাকার মঈনুদ্দিন কলোনির এক বাসা থেকে উদ্ধার করা হয় মা ও ছেলের মরদেহ। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানায়, দুই ছেলে মেয়েকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন গুলনাহার। মেয়ে ময়ূরী আক্তার স্থানীয় একটি কারখানার শ্রমিক। সোমবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে মা গুলনাহার বেগম ও 9 বছরের ভাই রিফাতের মরদেহ দেখতে পান ময়ূরী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। গোপালগঞ্জের কাশিয়ানীতে ইমাদ পরিবহনের নৈশ কোচ থেকে ডাকাত সন্দেহে 7টি দেশীয় অস্ত্রসহ 7 জনকে আটক করেছে পুলিশ। রাত 1:15টার দিকে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, সোমবার রাত 10:30টার দিকে ওই 7 জন যাত্রী বেশে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ইমাদ পরিবহনের বাসে ওঠেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এক যাত্রী ফকিরহাট নেমে ভাঙা হাইওয়ে থানার ওসিকে জানায়। এরপর গোপীনাথপুর ফাঁড়ি ও কাশিয়ানী থানার পুলিশ যৌথ অভিযান চালায়। পরে বাস থেকে 7টি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে পুলিশ। সাতক্ষীরার তালা উপজেলায় স্বামীকে মারধরের প্রতিবাদ করায় স্ত্রী নাসিমা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, পাট জাগদেয়াকে কেন্দ্র করে গত বুধবার মহান্দি গ্রামের নাজের শেখকে মারধর করেন প্রতিবেশী মনিরুল মোড়ল ও নরিম মোড়ল। এতে গুরুতর আহত হন নাজের। এ নিয়ে সোমবার বিকালে মনিরুল ও নরিম মোড়লের সঙ্গে কথা কাটাকাটি হয় নাসিমা বেগমের। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাসিমাকে পিটিয়ে গুরুতর আহত করেন তারা। সকালে নিজ বাড়িতে মারা যান নাসিমা বেগম। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে বাংলাদেশের পরামর্শ নিচ্ছে মিয়ানমার ও ভারত। মৎস্য গবেষণা কেন্দ্র বলছে, নদীতে অভয়াশ্রম গড়ে তোলা, মা ইলিশ ও জাটকা রক্ষার উদ্যোগ এখন অন্য দেশের জন্য মডেল। ইলিশ উৎপাদনের শীর্ষ দেশ হওয়ায় আন্তর্জাতিক মহলে এই মাছ নিয়ে দেখা দিয়েছে আগ্রহ। এবছর ইলিশ উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5 লাখ মেট্রিক টন। রূপালী সম্পদ ইলিশ স্বাদে ও গন্ধে অতুলনীয় বলেই বাঙালি রসনায় বিশেষ মর্যাদা দখল করে আছে এই মাছ। দেশের জলসীমা ছাড়াও ভারত, মিয়ানমার, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে দেখা মেলে ইলিশের। ইলিশ উৎপাদনে গত 10 বছরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার।
মা ইলিশ বাঁচাতে 6টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এদের মধ্যে পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, বরিশালের নদীপথের 416 কিলোমিটার এলাকায় ইলিশ শিকার নিষিদ্ধ। সেই সাথে আশ্বিন মাসের প্রথম পূর্ণিমা থেকে 22 দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। আবার 2 মাস থাকে জাটকা শিকার বন্ধ। মৎস্য গবেষণা কেন্দ্র বলছে 10 বছর আগে ইলিশের উৎপাদন ছিল 2.98 লাখ টন, কিন্তু এখন প্রায় 5.5 লাখ টন। 5,33,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়ে আসছিল এবং আমরা আশা করছি যেহেতু এবার একটু আগে থেকে ইলিশ আসা শুরু হয়েছে এবং সেই হিসাবে আমরা 5.5 লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন পৌঁছে যাবে বলে আশা করি। এবছর মোটামুটি যেভাবে পানি প্রবাহ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আসছে, ইলিশ আগস্টে আসা শুরু হয়েছে, সেই হিসাবে আমরা আশা করি যে ইনল্যান্ড ওয়াটার অর্থাৎ আভ্যন্তরীণ জলাশয়, প্রধান নদ নদীর ইলিশও কম পরিমাণে আসবে না। এটা প্রায় 40% থেকে 50%-এর দিকে আশা করা যায় হয়ে যাবে। এ অবস্থায় গঙ্গায় ইলিশের উপস্থিতি বাড়াতে তৎপর হয়েছে ভারত। পশ্চিমবঙ্গের গঙ্গা ছাড়াও রূপনারায়ণ, দামোদর নদীতে ইলিশের মজুদ বাড়াতে তৎপর হয়েছে তারা। মিয়ানমারও বাড়াতে চায় ইলিশের উৎপাদন। তাই বাংলাদেশের নেয়া ব্যবস্থাপনা, কর্মকৌশল ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের নীতি অনুসরণ করতে যাচ্ছে প্রতিবেশী দেশগুলো। যেহেতু এটা ট্রান্সবাউন্ডারি ইস্যু, তারাও তাদের প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে সময় নির্ধারণ করে, তারা ডিম ছাড়ার সময় নির্ধারণ করে, বাচ্চা লালন পালনের সময় নির্ধারণ করলে তাহলে তাদের অঞ্চলও তাদের মতো করে এই ইলিশ চলাচল করবে, বড় হবে। তখন আরেকটি দেশের ইলিশ সম্পদের উপরে তাদেরকে ওই চুরি করে ধরা বা অন্যভাবে হানা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। মৎস্য গবেষণা কেন্দ্রের তথ্য বলছে 10 বছর আগে দেশের 21টি উপজেলার নদ নদীতে ইলিশ পাওয়া যেত। বর্তমানে 125টি উপজেলার নদ নদীতে পাওয়া যাচ্ছে ইলিশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদের বালুমহাল ইজারার মেয়াদ শেষ হয়েছে প্রায় 4 মাস আগে, কিন্তু এখনও সেখানে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ব্যবসায়ীরা জানান আগের ইজারাদারই টাকা আদায় করছেন, আর ইজারাদারদের দাবি স্থানীয় প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে তিনি টাকা নিচ্ছেন। তবে মৌখিক অনুমতির কথা নাকচ করছে স্থানীয় প্রশাসন। ময়মনসিংহের ত্রিশালের কাঁঠাল ও কানিহারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ঝিলকি, তিরখি ও বারৈগাঁও মৌজার বালুমহালের ইজারার মেয়াদ শেষ হয় গত 13 এপ্রিল। এরপর থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের নদী খনন প্রকল্পের কারণে জেলা প্রশাসন আর ইজারা দেয়নি। এখনও সেখানে বালু উত্তোলন করছেন ব্যবসায়ীরা। তারা জানান, বালুমহালের সাবেক ঠিকাদার প্রতিষ্ঠান বানরিকা ইনকের স্বত্বাধিকারী শাহ রুহাল বন্দেগী তাদের কাছ থেকে ইজারার টাকা আদায় করছেন। দেখা গেছে যে এই যে পানিতে অনেক বালু বাইসে গেছে, তারপরে এখন যেতটুকু তুলে আনুন যা তারা 300 টাকা করে দিয়ে আমাদের তুলে আনতে হইতেছে। এসিলেন স্যার বলছে আর কি যে ওই বন্দিকের সাথে মিল্লা বালুরা বিক্রি করে ফেলেন, উনি 100 টাকা যারা কমাইছে তাহলে বালুরা বিচ্ছা ফেলেন। এই বিষয়ে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও শাহ রুহাল বন্দেগী নাগাল পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, এসিল্যান্ড তরিকুল ইসলামের মৌখিক অনুমতি নিয়েই তারা ইজারার টাকা আদায় করছেন। তবে এসিল্যান্ড মৌখিক অনুমতির বিষয়টি নাকচ করে দিয়েছেন। গভর্নমেন্ট অনুমতি দিয়েছে বলতে আমরা তুলতেছি, এসিল্যান্ড অনুমতি দেওয়া মানে গভর্নমেন্ট দেওয়া। আমরা তো ক্ষতিগ্রস্ত, তারপরে হলে তো অনেক পেপারস আছে, কাগজপত্র, এগুলো তো। তারা আসছিলেন যে যেহেতু ঝড় বৃষ্টির মধ্যে বন্যা হয়েছিল, তো বললো যে স্যার আমাদের বালুগুলো তো বিক্রি করা দরকার। পরে বিশ্বাস বসে ঠিক আছে তারা বিক্রি করুক, কার কাছ থেকে যারা নিবে না নিবে সেটা তো আমরা ঠিক করে দিই না। গভর্নমেন্ট এটার সাথে আমরা বা ডিসি অফিস কেউই আমরা কিছু জানি না। জেলা প্রশাসন জানায় এখন ইজারা নেই, তাই বালু তোলা ও টাকা আদায় করা অবৈধ। শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।